হ্যালো এভরিওয়ান, আজকে আমি রাজনীতির রংমহলের নেক্সট পার্ট এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন শুরু করি। সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল জাংকুক। শরীরটা কোনো রকমে টেনে দোতলায় তুলল। ইদানিং খুব বেশি চাপ যাচ্ছে তার উপর দিয়ে। সারাদিন ছুটোছুটি দৌড়াদৌড়ি উপরেই থাকতে হয়। রুমের মধ্যে ঢুকলো, ধরাস করে দরজাটা লাগালো, গায়ের পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললো, তারপর তাওয়াল নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ল। রাত 10:30। জিয়ন বাড়ি সবাই ডাইনিংয়ে বসে জাংকুকের জন্য অপেক্ষা করছে। জাংকুকের ড্যাড স্থানীয় কলেজের অধ্যক্ষ। সারাদিনে সবাই কাজের চাপে আলাদা আলাদা খেলেও রাতের খাবারটা যত রাতেই হোক না কেন একসাথে খায় তারা। তেয়ং চেয়ারের উপর বসে ফোন স্ক্রল করছে। জাংকুকের মা সবার জন্য খাবার বাড়ছেন। এরই মধ্যে ঘুমের ঢুলঢুল করতে করতে হাজির হলো 14 বছরের এক শ্যামলা কিশোরী। সিঁড়ির উপর দাঁড়িয়ে একে একে সবার দিকে তাকালো, তারপর ধীরে পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশে চেয়ারে বসতেই পুনরায় দাঁড়িয়ে পড়ল। তেয়ং নিজের চেয়ারে বসেই আইয়ুর চেয়ারে পা তুলে দিয়েছে। ছোট্ট আইয়ু ভীষণ ভালোভাবে বুঝতে পারল তাকে জ্বালানোর জন্য এমনটা করেছে তেয়ং। তারপরেও কোনোরূপ বাক্যব্যয় করল না। ওপাশের চেয়ারে গিয়ে বসতেই পুনরায় একই ঘটনা ঘটালো তেয়ং। চেঁচিয়ে উঠল আইয়ু। তেয়ংয়ের দিকে তাকিয়ে বলল, ম্যানার্সলেস কোথাকার। চোখ বড় বড় করে ফেলল তেয়ং। জাংকুকের ড্যাড হেসে দিলেন। ছোট্ট মেয়েটাকে দু হাতে জড়িয়ে নিলেন নিজের কোলে। মেয়েটা তার খুবই কম কথা বলতে গেলে প্রয়োজন ছাড়া কিছুই নিজ থেকে বলবে না। লেখাপড়া নিয়েই বেশ মশগুল সে। তেয়ং ব্যঙ্গ করে আইয়ুকে বলল, এই ম্যানার্স অর্থ জানিস তুই? খুব তো বললি। চোখ ছোট ছোট করে তেয়ংয়ের দিকে তাকিয়ে রইল আইয়ু। বর্তমানে সে 8ম শ্রেণীতে পড়ে। সেখানে হয়তো তার গুণধর ভাই ভুলেই গেছে। নিজের প্লেট সামনে টেনে নিয়ে তেয়ংকে উদ্দেশ্য করে বলল, আমি তো তোমার মতো ক্লাসের পর ক্লাস ডাব্বা মেরে উঠিনি, বেশ ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়েছি। শোনো ছোট ভাইয়া, আমি জিয়ন জাংকুক নই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমার পেছনে লেগে থাকবা, আমাকে জ্বালাবা আর আমি চুপচাপ তা সহ্য করব। আমার সাথে লাগতে আসবা না একদম। সিঁড়ির উপর দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল জাংকুক। আলতো পায়ে হেঁটে গিয়ে বোনের পাশের চেয়ারে বসলো জাংকুক। তারপর নিজের প্লেট সামনে টেনে বলল, তা আপনি এত বড় হয়েছেন, এত বোঝেন, অথচ একটু ম্যানার্স জানেন না যে বড় ভাইয়ের নাম ধরে ডাকতে নেই। সামান্য হতাশ হলো আয়ু। সে তো কথার কথা বলেছে। করুণ চোখে বড় ভাইয়ের দিকে তাকিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, সবসময় ভাইয়া ভাইয়া বললে সেটা দৃষ্টিকটু দেখায়। বাক্যের প্রয়োজনে নাম ধাম একটু নিতেই হয়। ও তুমি বুঝবে না। জাংকুক বোনের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল। তেয়ং এখনো ফোনের মধ্যে ডুবে আছে। জাংকুক বার কয়েক বারণ করেও সেদিকে কান না দিলে বাধ্য হয়ে জাংকুক ছৌ মেরে ফোনটা নিজের হাতে নিল। তারপর ধমক মেরে তেয়ংকে খেতে হুকুম দিল। টেবিলের নীরবতা ভেঙে জাংকুকের মম অভিমানী গলায় খাবার বাড়তে লাগলেন। আমার হয়েছে যত চালা, সারাক্ষণ চাকরের মতো কাজ করতে থাকো, আসামিদের মতো একটা ঘরের মধ্যে একা পড়ে থাকো, কারো কোনো খেয়ালই নেই আমার উপর। 3টা বাচ্চা আমার, অথচ আর মানুষ বাড়ানোর কথা মনেই করছে না তারা। একা একা লাগে না আমার? আচমকা কেসে দিলেন জাংকুকের ড্যাড। ছেলে মেয়েদের সামনে বউয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিচু কণ্ঠে আমতা আমতা করে বললেন, ছেলে মেয়েদের সামনে এসব কেমন কথা? তোমার আরও বাচ্চা লাগবে, আমাকে বললেই তো পারতে। চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে জাংকুকের মা। স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনার মাথা খারাপ নাকি? আমি কি বলছি আর আপনি কি বললেন? বলছি ছেলে দুটো তো আমার বুড়ো হয়ে যাচ্ছে, সেদিকে কি আপনার খেয়াল নেই নাকি? বিয়ে শাদী কি করাবেন না নাকি? করানোর ইচ্ছে নেই? আদরে আটখানা হয়ে মায়ের গায়ে উপর মাথা এলিয়ে দিল তেয়ং। ছোট্ট বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে বলল, আম্মু শুধু তুমিই বোঝো আমার কষ্ট। অলরেডি 25 পার হয়ে গেছে আমার, অথচ কেউ কিচ্ছু
বলেই না। হাত জারা দিয়ে ছেলেকে দূরে সরিয়ে দিলেন জাঙ্কুকের মা। তারপর থমথমে মুখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কোথায়? সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে নাকি? মাথা তুলে একবার মায়ের দিকে তাকালো, তারপর না বোঝার মতো পুনরায় বলল, কোন ব্যাপারে কথা বলছো? তেতে উঠলেন জাঙ্কুকের মা। বললেন, আমি মেয়ে দেখছি কাল থেকে। 1 মাসের মধ্যে বিয়ে করাবো তোমায়। পরের মাসে তেয়ংকে করাবো, আর তারপরে ছোট্টটাকে সরাবো, তারপর শান্তি। চমকে মায়ের দিকে তাকালো আয়ু। রাগত দৃষ্টিতে তাকাতেই জেকের মম বলে উঠল, কই এমনভাবে তাকিয়ে আছে কেন? তোমার বয়স কম? কই ভাব তো দেখাও 30 বছরের বুড়ির মতো। বিয়ে দেব না তো কি ঘরে বসিয়ে রাখবো? কিচ্ছু বলল না আয়ু। খাবার খেয়ে চুপচাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে গেল। জাঙ্কুকের মম পুনরায় জাঙ্কুককে জিজ্ঞেস করতেই জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে কটা দিন সময় দাও। সবে তো দায়িত্বটা পেলাম, নিজেকে একটু মানিয়ে নেই, তারপর জানাচ্ছি। কথাগুলো বলে টিস্যু দিয়ে হাত মুছল জাঙ্কুক। তেয়ংয়ের ফোনটা টেবিলের উপর রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে করুণ স্বরে তেয়ং বলল, ভাই যা করিস একটু তাড়াতাড়ি করিস, বুঝিসই তো তোর পরের সিরিয়ালটা আমার। খাবার শেষে রুমে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল জাঙ্কুক। পাশ থেকে ফোনটা নিয়ে কল লিস্টে ঢুকতেই অচেনা এক নাম্বারের সম্মুখীন হলো। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল ওয়াইনের কথা। বেশ কিছুক্ষণ ভেবে গুটিসুটি অক্ষরে নাম্বারটি ওয়াইনশি নামে সেভ করলো। প্রাইভেট ফোন হওয়ার দরুন যে কতজন লিস্টে আছে সবার নামে সেভ করা। অচেনা নাম্বারে ভুল করে যদি কখনো কল দিয়ে বসে সেই ভেবেই সেভ করে রাখলো জাঙ্কুক। আজকে প্রায় প্রত্যেকটা বাক্যে ওয়াইন নিজের নাম বলেছে, সেই জন্যই নামটা একদম মাথায় গেঁথে রয়েছে। রাত 12টা। কতক্ষণ ফেসবুক স্ক্রল করলো জাঙ্কুক। রিসেন্টলি হওয়া বিভিন্ন মিটিং মিছিলের অনুষ্ঠানের ছবি আপলোড দিয়েছে সবাই, তাকে ট্যাগ করে। সেগুলোতেই কমেন্ট চেক করছিল। ঘুম আসছে না একদম। যতই ঘুমানোর চেষ্টা করুক না কেন, ওয়াইনের কথাগুলো বারবার কানে বাজছে। এমনটা হচ্ছে কেন? মেয়েটার প্রতিটা কথা যেন আলাদা এক অনুভূতি মেশানো ছিল অজস্র কষ্টের অনুভূতি। ওয়াইনের পরিবার নেই, মা নেই, তাহলে তো সে খুব দুঃখী। তাহলে এত ভালো একটা ভার্সিটিতে পড়ছে কিভাবে সে? স্কুটি পেল কোথায়? আর এত যদি কষ্ট থাকে, তাহলে রাস্তার অনাথদের খাবার বিলায় কিভাবে? পরক্ষণে মস্তিষ্কে হানা দিল, নিশ্চয়ই ও কোনো জব করে নিজের খরচ চালাচ্ছে। বর্তমান সময়ে জব করে খরচ চালানো তো আর খুব বেশি একটা কঠিন না। ভালো স্টুডেন্ট হয়তো ভালো কোনো জব করছে, কিন্তু তারপরেও মেয়েটার খুব কষ্ট। সেদিন থাপ্পড় মারায় হয়তো খুব আত্মসম্মানে লেগেছে। তার পারিবারিক শিক্ষা তুলে কথা বলায় হয়তো বেশি কষ্ট পেয়েছে। উচিত হয়নি জাঙ্কুকের এমনটি করা। সরি বলা উচিত, কিন্তু কিভাবে? আর কি কখনো দেখা হবে? ভাবতেই মনে হলো ফোনের কথা। নাম্বার আছে তো, কল করা যেতেই পারে। পরক্ষণে মনে পড়ল নিজের অবস্থানের কথা। একজন সংসদ সদস্য হয়ে এত রাতে কোনো মেয়েকে ফোন দিয়ে সরি বলবে সে? এটা তো তার ব্যক্তিত্বের সাথে পুরোই বেমানান। তাহলে পরক্ষণেই ভেতরে থেমে গেল। বলা যায় সে বিনা কারণে কখনো কাউকে অপমান করেছে, অবশ্যই ক্ষমা চাইতেই পারে। এটা ব্যক্তিত্ব লাগবে কোত্থেকে? এরকমই আকাশ পাতাল ভাবতে ভাবতে কল দিয়েই বসলো জাঙ্কুক। সাথে সাথে রিসিভ হলো। ওপাশ থেকে সুন্দর করে সালাম দিল ওয়াইন। জাঙ্কুকও উত্তর দিল। কিছুক্ষণ নীরব থেকে জাঙ্কুক বলল, ওয়াইনশি। ওপাশ থেকে ঘন নিঃশ্বাসের আওয়াজ এলো। ওয়াইন কি ঘুমাচ্ছে? কিছুক্ষণ পরে সাড়া দিল ওয়াইন। জাঙ্কুক বলল, আমাকে চিনেছ? বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল ওয়াইন। সবে মাত্র কান্নাকাটি থামিয়ে শুয়েছিল সে, এরই মধ্যে জাঙ্কুক ফোন দেওয়াতে ধরল। চটচটে কণ্ঠে বলল, আপনি আমার নাম্বার জানেন, আমার নামও জানেন, অথচ আমি আপনাকে চিনব না? কি মনে করেন নিজেকে? স্মৃতিশক্তি শুধু আপনারই প্রখর?
অন্য সবার মাথায় কি গোবর ভর্তি নাকি? ঠোঁট কামড়ে হেসে দিল জাংকুক। এ মেয়ে আবার নিজের রূপে ফিরে এসেছে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে জাংকুক বলল, কিন্তু তোমার নাম তো ওয়ায়েন, আমি তো আরো সুন্দর নাম দিলাম ওয়াইনশি। আমাকে ধন্যবাদ দিবেন না? আমার বাপ বড় করে আকিকা দিয়ে আমার নাম ওয়াইনশি রাখছে। সংক্ষেপে সবাই ওয়াইন ডাকে, তাই পোলট্রি খাওয়া বাদ দেন। কাজকার্য উদ্ধার করেন নাই যে ধন্যবাদ দিব? কি জন্য ফোন দিয়েছেন তাই বলেন, ঘুমাবো আমি। হতাশ হলো জাংকুক। পুনরায় ফোন অন্য কানে নিয়ে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারে ফোন দিয়েছি। বলতে গেলে কিছুর একটা অনুমতি নেওয়ার জন্য। বাস্তবিকভাবে তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ওয়াইন কথার মাঝখানে বলল, তো? জাংকুকের কেন জানি ভালো লাগছে কথা বলতে। প্রথম দিনের মতো অস্বস্তি হচ্ছে না। ফোন অন্য কানে নিয়ে কাত হয়ে শুয়ে ডান দিকে নিজের ঠোঁটে হাত বুলাতে বুলাতে বলল, ভাবছি কালকে একটা বিড়াল কিনবো, আর তার নাম স্পর্শিয়া রাখবো। অনুমতি দেবে কি? চটে গেল ওয়াইন। কি? এই রাত দুপুরে এই বাজে লোক তাকে আবারও ফোন দিয়েছে অপমান করার জন্য? মুখ দিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই টুনটুন করে ফোন কেটে গেল। নিচ থেকে ফোন দিতে গিয়েই শুনল ওপাশ থেকে কোনো ভদ্র মহিলার কণ্ঠ। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ফোনটা বন্ধ করে ঠোঁট কামড়ে হেসে দিল জাংকুক। এক্ষুনি যে ওয়াইনের কিছু বিখ্যাত গালের সম্মুখীন হবে সেটা বুঝেই ফোন বন্ধ করে দিয়েছে। নীরব হাসিতে বার কয়েক গড়াগড়ি খেল বিছানায়। তেয়ং থাকলে হয়তো এতক্ষণে রুম কাঁপিয়ে হেসে উঠত। ভীষণ আলাদা রকম সুখের অনুভূতি হচ্ছে জাংকুকের। হয়তো ওয়াইনকে জ্বালাতে পেরেছে তাই। কোথায় ক্ষমা চাওয়ার জন্য ফোন দিয়েছে তা না, উল্টো আবার রাগিয়ে দিয়ে ফোন কেটেছে। হাতের ফোনটা বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কালকে আবার একটু রাগিয়ে দেবে সে ওয়াইনকে। আপাতত এখন ঘুমাক। এই যে মশাই, শুনুন, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে এখন চাচ্ছি সারা রাত ধরে কথা বলতে। উঠুন ঘুম থেকে। এটাই আপনার শাস্তি। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কণ্ঠে বাজতে থাকা ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো জাংকুক। চোখ স্থির করে নাম্বারটা দেখে আঁতকে উঠল। এটা তো ওয়াইন। আবার কি জট পাকিয়েছে মনে মনে যে এত মধুর কণ্ঠে কথা বলছে, নাকি এই রাত 2টার সময় কারো সাথে বাজি ধরেছে? হতেও পারে এ মেয়ে যে ভীষণ ডেঞ্জারাস। বার কয়েক ঘুমন্ত চোখের পাপড়িগুলো বন্ধ করে জাংকুক বলল, ওয়াইন, আজ নয়, ঘুমানোর সময় এখন, রাখছি। ওপাশ থেকে চিৎকার করে উঠল ওয়াইন। ঘন ঘন কণ্ঠে বলতে লাগলো, ফোন কাটবেন না কিন্তু, কথা আছে আমার আপনার সাথে। আর তাছাড়াও আপনি ফোন দিলে আমি কি কেটে দিয়েছি কোনো দিন? দমে গেল জাংকুক। ঘুমন্ত গরম নিঃশ্বাসটুকু ঠোঁট গোল করে ছেড়ে দিল। বার কয়েক নড়ে মাথার বালিশটা উঁচু করে দিয়ে শুলো। তারপর বলল, কি বলবে এত রাতে? বলো। আপনি কি বিয়ে করেছেন? সত্যি কথা বলবেন কিন্তু। চোখ বন্ধ রেখে জাংকুক দুষ্টুমি সুরে বলল, কেন, আমাকে বিয়ে করবে নাকি? ওপাশ থেকে দ্রুত জবাব এলো, হ্যাঁ, বিয়ে করব বলেই তো ফোন দিলাম। তা কবে করছেন আমায় বিয়ে? আমি কিন্তু এক পায়ে রেডি আছি, চলে আসুন তাড়াতাড়ি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে জাংকুক শান্তভাবে বলল, আবার কার সাথে বাজি ধরেছ? তা বাজিতে জিতলে কি পাবে? আমাকেও তো অর্ধেক দিতে হবে, নাইলে তো আমি বিয়েতে রাজিই হব না। মেজাজ বিগড়ে গেল ওয়াইনের। ওপাশ থেকে বিকট শব্দে চেঁচিয়ে উঠে বলল, ওই বেটা, ভাব বেড়ে গেছে তাই না? ওয়াইন নিজে থেকে তোকে বিয়ের অফার দিচ্ছে, আর তুই এখনো ঢঙের মধ্যে পড়ে আছিস? করব না তোকে বিয়ে, ক্যান্সেল তুই, বুঝলি? বিয়ে করব না। ধরফড়ি বিছানা থেকে উঠে বসল জাংকুক।
চারিদিকে রাতের অন্ধকার বিরাজমান। ঘরে সামান্য আলোর ফোঁটাও নেই। চোখের সামনে কোনো আলো থাকলে জাংকুকের ঘুম হয় না বলেই ঘর একদম অন্ধকার করে শোয় সে। কানটা ঝিম ধরে গেছে মনে হচ্ছে। বিছানায় হাতড়ে ফোন হাতে নিয়ে স্ক্রিন অন করতে দেখলো ফোনটা তো বন্ধ। তৎক্ষণাৎ মনে পড়ল রাতে ওয়াইনের সাথে কথা বলার পর ফোন বন্ধ করে রেখেছিল। পাওয়ার অন করে রুমের আলো জ্বালালো। তারপর বিছানায় বসে ওয়াইনের নাম্বারটা দেখতে লাগলো। রাত ৩টা। সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল তা এই মুহূর্তেই ক্লিয়ার। স্বপ্ন হোক আর যাই হোক না কেন, কানটা ঝিম ধরে আছে। জাংকুক চিন্তায় পড়ল, এত এত মানুষ থাকতে এই ভয়ঙ্কর মেয়েই তার স্বপ্নে আসবে কেন? সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে। মাই গড, এই মেয়ের সাথে বিয়ে ভাবতেই জাংকুকের শিরদাঁড়া ঠান্ডা হয়ে যায়। পরক্ষণে মায়ের কথাগুলো মনে পড়ে যায়। লেখাপড়া শেষ, ক্যারিয়ারও শুরু করে দিয়েছে, এখন ব্যাস বিয়েটা বাকি। বিয়ে যদি করতেই হয় তাহলে ওয়াইন খারাপ কোথায়? তো আজকের জন্য এই পর্যন্তই, আসি তাহলে, বাই।